বান্ধবী, বাসর রাত্রে কি কি করলি একটু বল না শুনি। আচ্ছা, এত কথা থাকতে তুই কেন বিয়ের কথা জিজ্ঞেস করছিস? বুঝলাম না কিছু। না, আমি একটু জানতে চাচ্ছি ফ্যামিলির সবাই কেমন আছে, বাসর রাত্রে কি কি করলি, ফ্যামিলির সবাই তোর সঙ্গে কেমন আচরণ করলো, এই আর কি। না, ফ্যামিলির সবাই মোটামুটি ভালো। তো বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো আর কি করে একটু বল না, একটু শুনি। বিড়াল বুঝতে কয়টা পারছি। মারলি? তুইও মনে হয় সামনে বিয়ের পিড়িতে বসতেছস, তাই আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছিস, তাই না? এই তো এটাই। আচ্ছা, তুই বল না বাসর রাতে মানুষ কি করে। আমি জানি না দেখে তো তোকে জিজ্ঞাসা করতেছি না। শুনেছি বাসর রাত্রে নাকি বিড়াল মারতে হয়, ভাবিরা বলতো। আসলে কি বাসর রাত্রে বিড়াল আছে? এই শোন না, তোরা তো সব দিনই জানিস যে বিড়াল দেখলে আমি ভয় পাই, আবার বিড়াল মারবো কি করে বল না। তাহলে বাসর রাতে বিড়াল মারার কথা কেন বলে মুরব্বীরা, কেন বলে ভাবিরা, এইসব কথা বলবি? কি জানি, আমি না এখন এই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বলে। আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই, আমি তো বিড়ালের ধারের কাছে যাই না, আমি ঘুমাইছিলাম সারা রাত। শুধু ঘুমাইছিলি না বাসর রাতে বিড়াল টিড়াল মারছিস, সেটা একটু বল। আরে না, আমার তো এমনিতেই ঘুম বেশি জানিস না, আমি সত্যি সত্যি ঘুমাইছিলাম। এখন কি মানে সত্যি কথা বলবি? আমি না তোর ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছে কি কেউ লুকায়? সত্যি কথা বল। না, লুকাইতেছি না, তবে সত্যটাই বলতেছি। শোন না, বাসর রাতে তেমন কিছু করি নাই। তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম, ঢোকার পরে আমি তো বেশ বধূ সেজে বসে আছি। হ্যাঁ। পরে তো দুলাভাই আসলো, আসার পরে আমাকে দেখলো। তারপর? দেখার পরে তো সেই খুশি, চাঁদের মতো বউ পাইছে, জীবনে আর কিছু চায় না। ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর? সে খুব লাকি, আরো কত কি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। হুম, ভালো। তারপরে আমাকে কিছু কথা বললো, আমি কোনোদিন তাকে ছেড়ে যাব না, মন থেকে ভালোবাসবো, যখন যেটা প্রয়োজন তাকে জানাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর? এই গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে, আমাকে বললো বাসার রাত্রে ঘুমাতে নেই, বাসার রাত্রে বিড়াল মারতে হয়। তখন আমি তো চমকাই গেলাম জানিস। আচ্ছা, তাই নাকি? তারপর? দিন বিড়ালকে ভয় পাই, আসলে আমি এসব মারতে পারবো না। তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুঝ, কিচ্ছু বোঝো না। মানেটা কি, বিড়াল মারার মানেটা কি, সেটাই তো আমি তোর কাছ থেকে শিখতে চাচ্ছি, জানতে চাচ্ছি। একটু বল না, বল না একটু। শোন না, যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি। তুই হাসিস না, হেসে হেসে মজা নিস না, বল না একটু। নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না, তোর সাথে তো শেয়ার করতে পারতেছি, এটাই অনেক কিছু, বুঝছিস। আচ্ছা, তাই? হ্যাঁ। বল না, বল, প্লিজ বল। এই তো তারপরে মনে কর যে নিজেদের মতো আনন্দ ফুর্তি করলাম। রাত শেষ হলো, সকাল হলো। আচ্ছা। এটাই, আর কিছু না। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে বাসর রাত্রে নাকি বউদের গিফট করতে হয়, তারপরে নাকি বউকে দুধ খাওয়াইতে হয়, মানে এগুলা আর কি। আসলে এগুলা আসলে কতদূর সত্য, এটা কি বলবি কি? না, এগুলো কি সেটা আমি জানবো না, তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিছিল, সেটা এখন আমার কাছে আছে। নেক্সট টাইম যখন আসবো তোদেরকে দেখাবো, হ্যাঁ। ও আচ্ছা, তাই? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব মজা করছি। এই গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে, আমাকে বললো বাসার রাত্রে ঘুমাতে নেই, বাসার রাত্রে বিড়াল মারতে হয়। তখন আমি তো চমকাই গেলাম জানিস। ও আচ্ছা, তাই? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ভাই, এটা ঠিক না। দয়া করে তোমার আঙুলটা সরিয়ে না। আমি তোমার বোন। আমি তোমাকে কতি না ভালো ভাবতাম। কিন্তু ভাই আমার একটাও কথা শুনল না, এবং তার মনে যা ছিল, সেই রাতে সে সবই আমার সাথে করে বসল। শেষ পর্যন্ত এটা কিভাবে হল, তা আমি তোমাদের এই গল্পে বলব। আমি বিহারের বাসিন্দা। আমার নাম নেহা। আমার বয়স ১৯ বছর। লোকে বলে আমি দেখতে বেশ আকর্ষণীয়। আর সম্ভবত এজন্যই পাড়ার ছেলেরা প্রায়ই আমার সাথে নানা কথা বলতে চায়। আমার পরিবার খুব ছোট। আমি, আমার ছোট ভাই আর মা।
বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স মাত্র 7 বছর। মা বাবার জায়গায় ব্যাংকে চাকরি পেয়ে গেলেন এবং তিনি আমাদের দুজনকে মানুষ করলেন। এখন আমি আর আমার ভাই দুজনেই কলেজে যাই। এটা 3 মাস আগের কথা। সেই দিনটা ছিল সোমবার আর আমি কলেজে যাইনি। আমার ভাই আর মা যেমন প্রতিদিন নিজ নিজ কাজে চলে গেলেন। বাড়িতে একা ছিলাম আর কিছু করতে ইচ্ছে করছিল না। আমি ইউটিউবে গল্প পড়তে শুরু করলাম, হয়তো কিছু মনে ভুলিয়ে দেবে। ঠিক তখনই মায়ের ফোন এল। তিনি বললেন আজ তার ফিরতে দেরি হতে পারে। আমি বললাম ঠিক আছে মা, তুমি আরামে আসো। তারপর জানি না কেন মনে খুব খালি খালি লাগতে শুরু করল। আমি বিছানায় শুয়ে পড়লাম আর কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি নড়লাম না। আমার মনে হল যেন কেউ আমার পাশে বসে আছে। আমি অনুভব করলাম কেউ আস্তে আস্তে তার আঙুল দিয়ে আমাকে স্পর্শ করছে। প্রথমে আমি বুঝতেই পারলাম না যে এটা কি হচ্ছে, কিন্তু যেই আমি আস্তে আস্তে চোখ খুললাম, আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমার ছোট ভাই, যাকে আমি সবসময় মাসুম আর শরীফ ভাবতাম, সেই আমার পাশে বসে আছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সে এটা করছে। আমার বুক খুব জোরে ধড়ফড় করতে লাগল আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কিছু বলার সাহসই জোগাড় করতে পারলাম না। আমি ভাবছিলাম যে সে কেন এমন করছে। সে কি কখনো আমার সম্পর্কে এমন কিছু ভেবেছে, নাকি এটা শুধুই একটা ভুল? সেই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি তাকে ক্ষমা করতে পারব? এটা কি এমন একটা ঘটনা যা আমি উপেক্ষা করে যেতে পারি? কিন্তু একই সাথে আমি জানি না কেন সেই মুহূর্তে আমার রাগ হচ্ছিল না, বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। হয়তো আমার বোঝার মধ্যে কিছু ঘাটতি ছিল, নাহলে আমি সেই মুহূর্তে অন্য কিছু ভাবছিলাম। কিছুক্ষণ কেটে গেল আর আমি তখনও ঘুমের ভান করছিলাম। ঠিক তখনই হঠাৎ মনে হলো ভাই আমাকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করছে। তার আঙুলগুলো আমার কাঁধে হালকা করে ছুঁই ছুঁই করছিল, কিন্তু আমি চোখ খুললাম না। আমি জানতাম যে আমি পুরোপুরি জেগে আছি, কিন্তু সে হয়তো ভাবছিল যে আমি গভীর ঘুমে আছি। আস্তে আস্তে তার হাতের স্পর্শ বাড়তে লাগল। আগে যেখানে সে শুধু হালকা স্পর্শ করছিল, এখন তার সাহস বাড়তে লাগল। আমি বুঝতে পারছিলাম না যে সে কি করছে বা কি করতে চাইছে, কিন্তু আমি চুপচাপ দেখছিলাম। আমার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। এই মাসুম ভাই হঠাৎ এত বদলে গেল কি করে? সে কেন এমন করল? আমি বুঝতে পারছিলাম না যে সে আমাকে ঘুমের মধ্যে কি খাওয়ানোর চেষ্টা করছে। আমার ঠোঁট বন্ধ ছিল, কিন্তু তবুও সে চেষ্টা করছিল যেন আমি কিছু খেয়ে ফেলি। আমি ভেবে ঠিক করলাম, ইচ্ছে করে ঠোঁট একটু খুলে দিলাম। আমি এমন ভাব করলাম যেন আমি ঘুমের মধ্যেই আছি, আর ঠোঁট নিজে থেকেই খুলে গেছে। সেই মুহূর্তে আমার ভেতরে একটা অদ্ভুত রকমের ঘাবড়ে যাওয়া ভাব কাজ করছিল, কিন্তু আমি তা প্রকাশ করতে দিলাম না। হঠাৎ আমার ফোনের ঘণ্টা বেজে উঠল। সেই আওয়াজে পুরো পরিবেশ বদলে গেল। ভাই সঙ্গে সঙ্গে ভয়ে পেয়ে গেল আর ঘাবড়ে গিয়ে দূরে সরে গেল। সে এত তাড়াতাড়ি উঠে গেল যে আমি বুঝে গেলাম তার মাথায়ও ভয় ছিল যে আমি যেন জেগে না উঠি। আমি ফোনটা তুলে দেখলাম সেটা আমার বয়ফ্রেন্ডের কল। এটাও আবার এই সমাজে কল করতে হল। আমি মনে মনে ভাবলাম। আমি ফোনটা তুলে খুব কষ্ট করে বয়ফ্রেন্ডকে বোঝালাম যে আমি বাড়ির কাজে ব্যস্ত আছি। তার মেজাজও হয়তো অন্য কথা বলার ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম। এবার আমার নজর আবার ভাইয়ের দিকে, কিন্তু সে ঘর থেকে চলে গেল আর আমি ভাবতে লাগলাম, আমি কি তার সাথে এই ব্যাপারে কথা বলবো, নাকি এটা উপেক্ষা করে যাব? অনেকক্ষণ আমি আমার চিন্তায় ডুবে রইলাম। আমি ভাবলাম যদি আমি এটা নিয়ে কিছু না বলি, তাহলে হয়তো আবার এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি আমি তাকে কিছু বলি, তাহলে আমাদের সম্পর্ক চিরকালের জন্য বদলে যাবে। তারপর আমি আর থাকতে পারলাম না। আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল, আর আমি ভাইয়ের সাথে কথা না বলে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি তার ঘরের দিকে এগিয়ে গেলাম। ভাইয়ের আলাদা একটা ঘর আছে, যেখানে সে প্রায়ই গিয়ে পড়াশোনা বা অন্য কিছু করে। আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি বলব বা এই পুরো ঘটনার মুখোমুখি কিভাবে দাঁড় করব। যখন আমি ভাইয়ের ঘরের কাছে পৌঁছলাম, তখন দরজা অর্ধেক খোলা ছিল। আমি আস্তে আস্তে ভিতরে উকি দিলাম। যা দেখলাম তা আমার চোখ কপালে তুলে দিল। ভাই বিছানায় শুয়েছিল আর সে তার হাত দিয়ে এমন কিছু করছিল যা আমি এতদিন শুধু একটা শিশুর মতোই দেখে এসেছি। সে এমনটা করতে পারে এটা আমি কখনো ভাবিনি। 1 মিনিট ধরে আমি শুধু দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম। আমার মাথায় তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আসলে তার কি হয়েছে? সে সত্যিই এমনটা করছে, নাকি আমি কোনো ভুল বুঝে ভুল দেখছি? আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ তার দিকেই আটকে ছিল। আমি জানতাম যে আমাকে কিছু করা উচিত, কিছু বলা উচিত, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না।
আমি যে ভাইকে এতদিন মাসুম ভেবে এসেছি, সে আজ আমার সামনে একদম অন্য রূপে হাজির। তাকে এই অবস্থায় দেখে আমার মনে হল হয়তো সে ছোটবেলা থেকেই এমন কিছু দেখেছে বা অনুভব করেছে যা নিয়ে আমি কখনো ভাবিনি। আমার মনে তার প্রতি কোনো ঘৃণা আসেনি, বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এটা তার কোনো ভুল বোঝাবুঝি নাকি আরও কিছু। আমি আস্তে আস্তে দরজা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম না যে যদি আমি তাকে এই অবস্থায় টোকাই তাহলে আমাদের মধ্যে কি হবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যদি সে আমার সাথে কিছু ভুল করে ফেলে। ঠিক তখনই সে আমাকে দেখে ফেলল, আর যে ঘটনার আমি ভয় পাচ্ছিলাম সেটাই ঘটে গেল। ভাই আমাকে দেখে আর স্থির থাকতে পারল না, আর সে আমার কাছে এসে সেই কাজই করল যা সে হয়তো কতদিন ধরে করতে চাইছেন। যদি তোমরা জানতে চাও যে এরপর কি হল, তাহলে আমার সাথে থাকো। আগামীকালের গল্পে আরও মজার মজার ঘটনা আছে, আর যদি তোমরা এটা একদমই মিস করতে না চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছা। আমি তোমাদের সেই একই প্রিয় বন্ধু। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ। বন্ধুরা, আমার নাম সোনিয়া। আমি উত্তরপ্রদেশের মেয়ে। এখন আমার বয়স 16 বছর। আমার ভাইয়া ছোট থেকেই আমার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের স্বপ্ন দেখত। তার চোখ সবসময় আমার ওপর গেঁথে থাকত। সে শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকত। আমি যখন মায়ের কাছে গিয়ে অভিযোগ করতাম, মা বলত, তোর ভাইয়া এমন নয়, সে এতটা নিচে নামতে পারে না। কিন্তু সেদিন যখন আমি বাড়িতে একা ছিলাম, ভাইয়া আমাকে ঘরের ভেতর ডাকল। তারপর সে আমার সঙ্গে টানা 3 ঘন্টা ধরে এমন সব কিছু করল যা আমি জীবনে কখনো ভুলতে পারব না। জীবনটা একটা জুজার মতো। যে খেলে সেও জানে না কে জিতবে আর কে হারবে। আমার জীবনেও ঠিক এমনটাই ঘটেছে। বাইরে থেকে সবাই ভাবত আমি খুব সুখী। সবাই আমার সুখ দেখে হিংসে করত। কিন্তু সময় বয়ে গেল, আর সময় আমাকে আমার দুর্ভাগ্যের মুখ দেখিয়ে দিল। আজ হয়তো আমার মুখে সেই চটটা পড়েছে, যার পরে সবাই জানতে পারবে আমার সঙ্গে কি হয়েছে। যারা আমার পাশে থাকে তাদেরও হয়তো এর উত্তর মিলে গেছে। দরজায় একটানা টোকা পড়ছিল। আমি ভাবতে ভাবতে ঘাবড়ে গিয়েছিলাম। মা বাড়িতে নেই, তাহলে দরজা খুলব কি করে? কাছে গিয়ে জিজ্ঞেস করলেও তো দরজা খুলতে হবে। বাড়িতে মা নেই, আর আমি ভাইজাকে ডাকতে চাই না। হয়তো আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মেয়ে, যে নিজের ভাইয়ের ভয়ে কাঁপে। কিন্তু যে বাড়িতে থাকি সেখান থেকে তাকে তো বের করতে পারি না। তাই মনে মনে ভগবানের নাম জপতে জপতে দরজা খুলে দিলাম। আর দেখি দরজায় আমার ভাইজাই দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করল, দরজা খুলতে এত দেরি কেন হল? আমি তাকে কি উত্তর দেব? দরজা বন্ধ করে তার পিছন পিছন মাথা নিচু করে হাঁটছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম সে যেন মায়ের কথা না জিজ্ঞেস করে। কিন্তু সব প্রার্থনা তো আর হঠাৎ করে শোনা হয় না। তখনই ভাইয়া বলে উঠল, মা কোথায়? আমাকে বল, সে আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ কিচেনের দিকে চলে গেলাম। সে রোজকার মতো নিজের টেবিলে গিয়ে বসল। আমি খাবার এনে তার সামনে রাখলাম। ভাইয়া জিজ্ঞেস করল, তুই খাবার কেন এনেছিস? আমি তার সামনে বেশিক্ষণ দাঁড়াতে চাই না। তাই খাবার রেখেই নিজের ঘরের দিকে চলে গেলাম আর দরজা বন্ধ করে দিলাম। আমি খুব ভয়ে পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম সে খাবার খেয়ে তাড়াতাড়ি চলে যাক, তো মা এসে পড়ুক। কিন্তু কিছুই হল না। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনলাম। পিছনে তাকাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারপর আর কিছু মনে নেই।
আমার মা ধর্মের প্রতি খুব ভক্তি করতেন। তিনি ছিলেন একজন গভীর ধার্মিক মানুষ। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তিনি ছোট থেকে অনেক আদরে বড় হয়েছেন। আমি যতটুকু মায়ের কথা জানি, তিনি ভালোবাসা আর যত্নে মানুষ হয়েছেন। বিয়ের পর আমি জন্মানোর কয়েক বছর পরই আমার বাবা মারা যান। বাবার কোনো পরিবার ছিল না, কারণ তিনি নিজের পছন্দে মায়ের সঙ্গে বিয়ে করেছিলেন। তাই মা বাধ্য হয়ে তার বাবা মায়ের কাছে ফিরে আসেন। আমি আমার মামার বাড়িতেই বড় হয়েছি। কিন্তু আমার বয়স যখন 5 বছর, তখন মায়ের আবার বিয়ে হয়। এটা এমনি হয়েছিল কারণ আমার মামাও তখন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর মামি অসুস্থ হয়ে পড়েছিলেন। যে লোকটির সঙ্গে মায়ের বিয়ে হয়, তাকে বেছে নেওয়ার কারণ ছিল তিনি একজন ভালো আর সরল মানুষ। আশা ছিল তিনি আমাকে নিজের মেয়ের মতো মানুষ করবেন, আমার দেখভাল করবেন। মামির যেমনটা ভেবেছিলেন তেমনটাই হয়েছিল। আমার সৎবাবা আমার খুব যত্ন নিতেন। আমার ছোটবট সব দরকারের দিকে নজর রাখতেন। আমার আসল বাবাকে আমি হারিয়েছিলাম, তাই আমার কাছে তিনিই ছিলেন আমার বাবা। সময় দ্রুত কেটে যাচ্ছিল। আমার মনে বাবার নামে শুধু তার ছবিই গেঁথে গিয়েছিল। কিন্তু আমি যখন 16 বছরের হলাম, তখন থেকে মনে হতে লাগল আমার সৎবাবা আমাকে অনেক ভালোবাসেন। সেই বাড়িতে তার একটা জোয়ান ছেলেও ছিল। সে ছিল আমার সৎ ভাই। কিন্তু সে ভালো মানুষ ছিল না। তার কথাবার্তা আমার কাছে সবসময় মিথ্যে মনে হতো। আমি কখনো মায়ের কাছে এসব কথা বলিনি। আমার সৎভাই 12 ক্লাস পর্যন্ত পড়েছে আর ইংরেজি খুব ভালো জানত। আমাদের বাড়ির একপাশে উঠোনে একটা ছোট ঘর ছিল। সেখানে সে সন্ধ্যার সময় বাচ্চাদের পড়াত। কিন্তু আমাকে বা মাকে সেই ঘরে ঢোকার অনুমতি ছিল না। ছোটবেলায়ও সে আমাকে সেখানে নিয়ে পড়াত না, বরং অন্য একটা ঘরে নিয়ে যেত। তার একটাই কথা থাকত, অন্য বাচ্চাদের সঙ্গে আমাকে পড়ালে সবার দিকে নাকি তার নজর থাকে না। এসব আমার কাছে খুব অদ্ভুত লাগত। কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আমার মনে সবসময় একটা ভয় থাকত। কিন্তু বুঝতে পারতাম না এই ভয়টা আসলে কিসের। আমি আর মা তো তার ভালোবাসাই দেখতাম। একদিন আমি কোনো কাজে সেই ঘরে গিয়েছিলাম। দেখলাম সব বাচ্চারা ছুটি পেয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা 10 বছরের মেয়েকে ভাইয়া আটকে রেখেছে। মেয়েটা কাঁদছিল, বলছিল সে বাড়ি যেতে চায়, কিন্তু ভাইয়া তাকে যেতে দিচ্ছিল না। আমি সেখানে দাঁড়িয়ে সব দেখছিলাম। জানি না কেন, আমার মনে হচ্ছিল আমাকে লুকিয়ে দাঁড়াতে হবে। তারপর ভাইয়া সেই মেয়েটাকে ধরে অন্য ঘরে নিয়ে গেল। আমিও চুপি চুপি তার পিছনে গেলাম। ঘরের দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে মেয়েটার কান্নার শব্দ ভেসে আসছিল। ভাইয়া তাকে শান্ত করার চেষ্টা করছিল। এসব দেখে আমার মনে হল, আমার বন্ধু যা বলেছিল তা হয়তো সত্যি। ভাইয়া ভালো মানুষ নেয়। আমার মনে ভাইয়ার জন্য ঘৃণা জন্মাতে লাগল। কিন্তু এই ঘৃণা আমি কাউকে দেখাতে পারতাম না, কারণ সবার কাছে আমার ভাইজা একজন ভালো মানুষ। বিশেষ করে মায়ের কাছে তো সে খুব গুরুত্বপূর্ণ। একদিকে সে মায়ের ছেলে, আরেকদিকে সে আমাকে নিজের বোনের মতো দেখত, আমাকে ভাইদের মতো ভালোবাসা দিত। তাই মা তার ছেলের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাইত না। তারপর থেকে আমি চুপচাপ ভাইয়ার ওপর নজর রাখতে শুরু করলাম। এখন সে প্রতি 2-3 দিন পর কোনো না কোনো মেয়েকে আটকে রাখত। একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগত, ছুটির পর সে সবসময় মেয়েদেরই আটকাত, ছেলেদের নেয়। এই ব্যাপারটা আমার সন্দেহকে নিশ্চয়তায় বদলে দিল। একদিন একটা মেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এল। তখন আমার সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে গেল। আগে আমি ভাইয়ার আশেপাশে ঘুরতাম, তাকে ভালোবাসতাম, তার কাছে নানা আবদার করতাম। কিন্তু এখন আমি তার থেকে দূরে থাকতে শুরু করলাম। হয়তো আমার বদলে যাওয়া ভাইয়া বুঝতে পারেনি, কিন্তু মা ঠিকই বুঝে গিয়েছিল। মা সবসময় তার ছেলেকে ভালো ভাবত। তাই একদিন আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কেন তুই তোর ভাইয়ার সঙ্গে ঠিকমতো কথা বলিস না? আমি আস্তে আস্তে মাকে সব বললাম, কিন্তু মা আমার কথায় ভরসা করতে চাইল না। মা আমাকে বকল, সোনিয়া, শোনা কথায় তুই বিশ্বাস করে ফেললি। এটা ঠিক না। যদি এমন কিছু হতো, তাহলে তোর ভাইয়া তোর সঙ্গেও এমন কিছু করত। সে তোর সাগা ভাই নয়, তবু দেখ সে তোর কতটা খেয়াল রাখে। ভেবে দেখ সে কি ভুল হতে পারে। কিন্তু আমি তো সেই দৃশ্য নিজের চোখে দেখেছি। আমার মনে সত্যি মিথ্যে, ভালো মন্দের মধ্যে চলাচল চলছিল। কখনো মনে হতো সে আমার ভাই নয়, আবার কখনো মনে হতো মা যা বলছে তাই ঠিক। মায়ের যদি কোথাও বাইরে যেতে হতো, তিনি এমন সমাজের অপেক্ষা করতেন যখন আমার ভাইজা বাড়িতে থাকত না। তো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। পাড়ায় আমাকে একা ছেড়ে যাওয়ার ঝুঁকি তিনি নিতে পারতেন না, কারণ পাড়ার লোকজন আমার ভাইজাকে দেবতার মতো দেখত। তারা বলত, আমি কত ভাগ্যবতী যে আমার এমন একটা দেবতা ভাইয়া আছে। সবার চোখে সে আমার সাগা ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত আমাকে। কিন্তু বাড়ির ভেতর আমি যা সহ্য করছিলাম,
তা কেউ জানত না। এখন তো আমি রাতে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমোতাম। হালকা একটা খটখট শব্দ হলেও আমার ঘুম ভেঙে যেত, গায়ে কাঁটা দিয়ে উঠত। মাঝরাতে যদি পানির দরকার হতো, তবুও আমি ঘর থেকে বেরোতাম না। এভাবে জীবন কাটাতে কাটাতে যখন লোকে বলত, তুই তো খুব ভাগ্যবতী, তখন আমার ইচ্ছে করত তাদের মুখ ভেঙে দিই, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। তাই সবসময় চুপ করে থাকতাম। এখন মনে হয় মাও হয়তো তার সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছিলেন। আমি দেখতাম, দিন যত যাচ্ছে তিনি আগের থেকে বেশি চুপচাপ থাকছেন। মাঝে মাঝে তাকে চুপচাপ কাঁদতেও দেখেছি। হয়তো তিনি ভাবছিলেন, সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল ছিল, কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাকে তো মানতে হবেই। একদিন আমাদের সন্দেহ সত্যি হয়ে গেল। পাড়ার এক মহিলা এসে মায়ের কাছে অভিযোগ করলেন। বললেন, তিনি আর তার মেয়েকে আমার ভাইয়ার কাছে পড়তে পাঠাবেন না, কারণ ভাইজা তার মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছে। মা তাকে বোঝানোর চেষ্টা করলেন, এমনটা হতেই পারে না, মেয়েটা হয়তো কিছু ভুল বুঝেছে। কিন্তু সেই মহিলা বললেন, যদি আমার মেয়ে ভুলও বুঝে থাকে, তবুও আমি তাকে তোমার ছেলের কাছে পাঠাব না, ওখানে সে নিরাপদ নয়। মা জানতেন এই মহিলা মানবেন না, তাই বললেন তিনি ভাইয়ার সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন। তারপর মা আস্তে আস্তে ভাইয়ার সঙ্গে কথা বললেন, আর সেই রাতটা আমাদের জন্য কিয়ামতের রাত হয়ে গেল। মা যেই কথা বললেন, ভাইয়া কোনো সাফাই না দিয়ে মায়ের ওপর হাত তুলে দিল। আমি ঘরে লুকিয়ে সব দেখছিলাম, কিন্তু আমার এমন মজবুরি ছিল যে সামনে এসে মাকে বাঁচাতে পারিনি। তারপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে গেল। মহিলারা কিভাবে কথা চালায়, সেই মহিলাও হয়তো অন্য মহিলাদের সব বলে দিয়েছিলেন। এভাবে অনেক মাই তাদের মেয়েদের ভাইয়ার কাছে পড়তে পাঠানো বন্ধ করে দিল। এর রাগ ভাইয়া মায়ের ওপর ঝাড়ত। যখনই খবর পেত যে আজ আরেকটা বাড়ির মেয়ে তার কাছে আসেনি, সেই রাতে সে মাকে খুব মারত। মা চুপচাপ তার এই পাশবিকতা সহ্য করতেন, কারণ তার আর কোনো উপায় ছিল না। তবে এখনও ভাইয়া আমাকে কিছু বলেনি, যদিও সে যে কোনো সময় আমার ওপর হাত তুলতে পারত, বা অন্য মেয়েদের সঙ্গে যা করত আমার সঙ্গেও তাই করতে পারত। কিন্তু আমার মজবুরি ছিল, সবার সামনে তাকে ভাইয়ের মতোই দেখাতে হতো, কারণ অনেকেই জানত না যে সে আমার সাগা ভাই নয়। একদিন হঠাৎ মাকে পাশের বাড়ির এক মহিলার ঘরে যেতে হল। সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তার বাড়িতে কেউ ছিল না। তিনি জোরে মাকে ডাকলেন। মা তাড়াতাড়ি তার বাড়ি চলে গেলেন। হয়তো হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলেন, কারণ তিনি বেশ বুড়ো ছিলেন। আমরা ভাবতাম তার দেখাশোনা করা উচিত। সেই সময়টাই ছিল যখন ভাইজা বাড়িতে খেতে আসার কথা। আমি প্রার্থনা করছিলাম মা যেন তাড়াতাড়ি ফিরে আসেন, আর মা না আসা পর্যন্ত ভাইয়া যেন না আসে। কিন্তু তা হল না। দরজায় খটখট শব্দ শুনে গিয়ে দরজা খুললাম। দেখি ভাইয়া দাঁড়িয়ে। তারপর তাকে খাবার দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার দরজায় খটখট শব্দ হল। গিয়ে দেখি আবার ভাইয়া দাঁড়িয়ে। তাকে দেখে আমার খুব ভয় লাগল। আগে যেসব কথা শুনেছিলাম সেগুলো এখন সত্যি মনে হতে লাগল। বছরের পর বছর ধরে জমে থাকা ভয়টা আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আর কিছু বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখি মা আমার পাশে বসে আছেন। তার মুখ দেখে মনে হল হয়তো তিনি ফিরতে দেরি করে ফেলেছেন। আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি। তখন আমার জ্বরও হয়ে গিয়েছিল। জ্বরটা এত বেশি হয়েছিল যে মনে হচ্ছিল এই জ্বর হয়তো আমার প্রাণ নিয়ে নেবে। একবার মায়ের দিকে তাকালাম, তিনি চুপচাপ কাঁদছিলেন। কিন্তু ভাইয়ার কিচ্ছু এসে যেত না। সে তার রোজকার কাজে ব্যস্ত ছিল। তার মনে হচ্ছিল এখানে কিছুই ঘটেনি। তবে দুনিয়াকে দেখানোর জন্য সে আমাকে নিয়ে ওঝা বা ডাক্তারের কাছে যেত। এর জন্যই পাড়ায় খবর ছড়িয়ে গেল যে আমি অসুস্থ। অনেক মহিলা আমার খোঁজ নিতে এলেন। মাকে জিজ্ঞেস করতেন একে কি হয়েছে। মা উত্তর দিতেন, হঠাৎ করে কি যে হলো আমার মেয়ের। 4 দিন পর আমার জ্বর একটু কমল। তখন মা আমাকে কিছু অদ্ভুত প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আমার কাছে অদ্ভুত লাগল, তবু আমি প্রতিটির উত্তর ভালো করে দিলাম। এতে মা খুব চিন্তিত দেখালেন। আমার অবাক লাগল, তিনি এতটা চিন্তায় কেন। তারপর থেকে মা আমার দিনরাত দেখাশোনা শুরু করলেন। দিনের বেলা তো আমার সঙ্গে থাকতেনি, এখন রাতেও আমার কাছে শুতে লাগলেন। আগে রাতে একা শুতে আমার ভয় লাগত, এখন আমি নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। এই ঘটনার 3 মাস পর ভাইয়া আর এমন কিছু করেনি। আমার আর মায়ের চিন্তাও কিছুটা কমে গিয়েছিল। একদিন ভাইজা রোজকার মতো মন্দিরে গেল, কিন্তু আর ফিরে এল না। এটা ছোট্ট এলাকা ছিল। পরদিন যখন সে মন্দিরে পৌঁছাল না, তখন লোকজন আমাদের বাড়িতে খোঁজ নিতে এল, কিন্তু আমরা নিজেরাই জানতাম না। খুব তাড়াতাড়ি এই খবর পুরো এলাকায় ছড়িয়ে গেল। লোকজন নিজেদের মতো করে ভাইয়ার খোঁজ করতে লাগল।
কিন্তু কেউ কিচ্ছু জানতে পারল না। এটা অবাক করার মতো ব্যাপার ছিল, কারণ সে কাউকে না বলে কোথাও যাওয়ার মানুষ ছিল না। তার কোনো খানদান ছিল না, তাহলে সে কোথায় যাবে? তার কোনো শত্রুও ছিল না, কারণ সে যদি কিছু খারাপ করত তাহলে মাসুম বাচ্চাদের সঙ্গে করত, যারা অভিযোগ করতে পারত না। তার হঠাৎ গায়েব হয়ে যাওয়া সবার জন্য অবাক করা ছিল, তবে আমার আর মায়ের জন্য এটা একটু স্বস্তির ব্যাপার ছিল, কারণ সে যখন বাড়িতে থাকত তখন আমরা নিজেদের নিরাপদ মনে করতাম না। তবে দুনিয়ার সামনে আমাদেরও তার খোঁজ না পাওয়ায় চিন্তিত দেখাতে হতো। লোকজন নিজেদের মতো তার খবর জানার চেষ্টা করল, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। তাই এলাকার লোকজন মাকে অনুরোধ করল তাকে অনুমতি দিতে, যাতে তারা থানায় গিয়ে গুম হওয়ার খবর লেখাতে পারে। মা চাইতেন না সে এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু এ কথা তিনি বলতে পারতেন না। সে যাই হোক, মায়ের ছেলে তো, তাই মা রিপোর্ট লেখার অনুমতি দিয়ে দিলেন। তারপর থেকে পুরো এলাকা আমাদের খুব যত্ন নিতে লাগল। এসব শুধু সেই মানুষটার জন্য যার কথা বলতে গেলেও লজ্জা লাগে। 10 দিন পর খবর এল, ভাইয়ার খোঁজ মিলেছে। পাড়ার কিছু দায়িত্বশীল লোকের সঙ্গে আমি আর মা থানায় গেলাম, কিন্তু ভাইজাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে সবসময় প্যান্ট শার্ট পরে ঘুরত, কিন্তু এখন সে ধুতি কুর্তা পরে আছে, চুল উস্কো খুস্কো, গলায় চেন, যেন কোনো বড় দুষ্টু লোক। এই চেহারা দেখে কারোর বিশ্বাস হচ্ছিল না যে সে সেই পুরোহিত। সরপঞ্চ বললেন তাকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা হয়েছে। গ্রামের লোকজন এটা শুনে অবাক হয়ে গেল, কারণ মন্দিরের একজন পুরোহিত এখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কেউ বিশ্বাস করতে চাইছিল না যে সে সেই পুরোহিত। তবে পুলিশ তাকে জিজ্ঞেস করল, তুমি কি সেই পুরোহিত? সে বলল, হ্যাঁ আমি সে। তারপর সে তার পুরো গল্প বলল। সবাই শুনে অবাক হয়ে গেল। সে বলল সে আসলে কোনো পণ্ডিত বা পুরোহিত ছিল না, সে ছিল এক বেশ্যার ছেলে। তার বাবাকে সে নিজেও জানত না। যেখানে সে জন্মেছিল সেখানে মেয়েদের ইজ্জত করা হতো, কারণ তারা টাকা রোজগার করে আনত, কিন্তু ছেলেদের কোনো খেয়াল রাখা হতো না। তাই সে যখন 10 বছরের হল, তাকে সেখান থেকে বের করে দেওয়া হল। তারপর সে এদিক ওদিক ঘুরে বেড়াত, আবর্জনা কুড়াত। এভাবে অনেক বছর কাটিয়েছে। 8 বছর বয়সে সে প্রথম চুরি করেছিল। তারপর আস্তে আস্তে তার মতো আরও কয়েকটা ছেলেকে জড়ো করে একটা দল বানিয়েছিল। তারা ছোটখাটো চুরি করত, তারপর ধীরে ধীরে বড় চুরি শুরু করল। একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। বাকি ছেলেরা কোনোভাবে ছাড়া পেয়ে গেল, কিন্তু সে জেলে চলে গেল। জেলে থাকতে সে পণ্ডিত সাজার নাটক করত, যাতে কাজ থেকে বাঁচতে পারে আর ধর্মের বি পড়ার বাহানা করতে পারে। জেলে 5 বছর কাটিয়ে যখন বেরোল, তখন সে ভেবেছিল চুরির পথে আর যাবে না। তারপর বিভিন্ন পণ্ডিতের সঙ্গে থেকে পণ্ডিত হওয়ার চেষ্টা করল। সময় কেটে গেল, কিন্তু বলে না, খারাপ কর্মের খারাপ ফল হয়। অবশেষে তার ভুলের শাস্তি তাকে পেতে হল। সে একটা ভাই বোনের সম্পর্ককে কলঙ্কিত করেছে। এটা একটা পবিত্র সম্পর্ক। যতই মজবুরি থাকুক, সম্পর্কের মধ্যে এমন পাশবিকতা হওয়া উচিত নয়। যদি হয়, তাহলে এমন মানুষের সমাজে থাকার কোনো অধিকার নেই। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগল? দয়া করে মন্তব্য করে আমাদের জানাও। যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো।